সম্প্রতি আবারও বিতর্কিত হয়েছেন হাতিয়ার এমপি হান্নান মাসুদ, এনসিপি নেতা, এবং নুসরাত তাবাসসুম এমপি হওয়ার আগে পর্যন্ত সংসদের সর্বকনিষ্ঠ এমপি ছিলেন তিনি। নিজের আধিপত্য বিস্তার করার জন্য মাঝ নদী থেকে ফেরিকে ঘুরিয়ে এনে আবার সেই ফেরিতে চেপে তিনি ফেরিতে গিয়েছেন, এরকম কাণ্ড করে প্রচণ্ড সমালোচিত হয়েছেন। যদিও এই কাণ্ড প্রথমবারের মতো করেননি, তিনি এর আগেও করেছেন, সংসদ সদস্য হওয়ার পরেই করেছেন তিনি। এই সাম্প্রতিক সময়ে সমালোচিত এবং গত 2 বছর ধরে আলোচনা সমালোচনায় থাকা এবং এনসিপি নেতাদের মধ্যে সব থেকে সমালোচিত যে 2-3 জন, তাদের মধ্যে তিনি একজন, নিজেকে সেই আসনে পাকাপোক্ত করে রাখার ব্যাপারে যখন সমর্থ হয়েছেন, তখন তাকে নিয়ে বহু আলোচনা তো হবে। তিনি গত রাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে চ্যানেল 71-এর সঙ্গে, 71 টেলিভিশনের সঙ্গে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, একটা পডকাস্টে অংশ নিয়েছেন এবং সেই পডকাস্টে অংশ নিয়ে রীতিমতো স্ববিরোধী কথা বলে বোমা ফাটিয়েছেন। এবং সেই স্ববিরোধী কথাগুলোর মধ্যে তিনি নিজের এমপি নির্বাচন করা এটা ভুল ছিল, মাহফুজ আলম নিয়ে কথা বলছেন সরাসরি, এনসিপি নেতাদের নিয়ে সরাসরি কথা বলছেন, শেখ হাসিনাকে সবথেকে বড় শত্রু ভাবছেন। এই ব্যাপারগুলো আছে। এই ব্যাপারগুলো যখন আছে তখন ইন্টারেস্টিংলি খুবই জানার দরকার, সেটা হচ্ছে যে তার জীবনের সবথেকে বড় ভুল তিনি কি মনে করছেন, কে সবথেকে তাকে বিপদে ফেলেছে মনে করছেন, কি না হলে তিনি খুশি হতেন গত 2 বছরে, কিংবা এনসিপি জন্মের পরে এনসিপি যা যা করেছে সেগুলোর মধ্যে কি না করলে ভালো হতো তিনি খুশি হতেন। ওসমান হাদি তিনি অনুপ্রেরণা রাজনীতিতে নাকি অন্য কেউ, এবং এখানে খুবই আশ্চর্যজনকভাবে তিনি ওসমান হাদিকে অনুপ্রেরণার কথা বললেন না। এই ব্যাপারগুলো চলুন একটু জেনে দেখি, বোঝার চেষ্টা করি যে হান্নান মাসুদদের কি এখন আস্তে আস্তে জ্ঞান ফিরতে শুরু করেছে। এই সাক্ষাৎকারে, পডকাস্টে তিনি প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন এই কথা যেমন বলেছেন, তেমনি এই পডকাস্টের রেকর্ডিংয়ে আসার সময়ও তিনি হুমকি পেয়েছেন এই কথাও বলেছেন। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির সব থেকে বিতর্কিত নেতাদের মধ্যে অন্যতম, 2-3 জনের যদি লিস্ট করেন তাহলে হান্নান মাসুদের নাম আসবে। বহু কারণে বিতর্কিত। এলাকার সব থেকে গরিব বাড়িটা, ভাঙা বাড়িটা যার ছিল, পরবর্তীতে 1 বছরের মাথায় এলাকার সব থেকে বড় বাড়িটা তার হয়ে গিয়েছিল। এই যে টেলিভিশন সাক্ষাৎকারে, 2টাই টেলিভিশন সাক্ষাৎকার, এই ভিডিওগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তখনই বোঝা যায় যে আজকে যে তিনি দামি দামি পাঞ্জাবি পরছেন, দামি গাড়িতে চড়ছেন, এই ব্যাপারগুলো কোথায় থেকে আসছে। এবং তাকে নিয়ে আমরা দেখেছি যে আমজনতা দলের আমতারেক, বিএনপি নেতা, সাবেক গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান, তারা প্রতিনিয়ত বহু অভিযোগ, বহু তথ্য প্রমাণ সামনে আনার চেষ্টা করেছেন। হান্নান মাসুদ এই পডকাস্টে অনেক বড়, প্রায় 40 মিনিটের বেশি সময় ধরে তিনি কথা বলেছেন। গুরুত্বপূর্ণ কয়েকটা 5-7টা পয়েন্ট জানলেই আপনি বুঝতে পারবেন যে তাদের বোধহয় এখন ভুল ধারণাগুলো কাটতে শুরু করেছে। যেমন, আপনার জীবনের সব থেকে বড় ভুল কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে ইলেকশন করা তার জীবনের সব থেকে বড় ভুল। অর্থাৎ তিনি যে এমপিত্ব উপভোগ করবেন সেটা করছেন না। তিনি মনে করছেন যে এই ইলেকশন করাটা তার সব থেকে জীবনের বড় ভুল। তাকে প্রশ্ন করা হয়েছিল যে কে সব থেকে বেশি আপনাকে বিপদে ফেলেছে, তিনি অকপটে বলছেন মাহফুজ আলমের নাম। এবং পরবর্তীতে এটা রিপিট প্রশ্নে বলেছেন যে এনসিপির মধ্যে কে আপনাকে সব থেকে অসহযোগিতা করেছে কিংবা শত্রুতা করেছে, কে মনে করছে যে আপনাকে ডমিনেট করতে পারলে ভালো হয়। তখন তিনি বলেছেন যে নাম তো বলে ফেলেছে। আবার রিপিট প্রশ্ন যখন করা হয়, যার নাম বলেছেন তিনি তো এনসিপি করেন না, তখন তিনি বলেছেন যে এনসিপি করে না ঠিক আছে, কিন্তু তার প্রভাব আছে। তার মাহফুজ আলমের এনসিপির একটা অংশে যে বড় প্রভাব রয়েছে সেটাও তিনি স্বীকার করে নিলেন। মাহফুজ আলম তার
তার মানে তাকে সব থেকে বেশি বিপদে ফেলেছেন এই কথা বলছেন। তিনি বলছেন যে কি না হলে সব থেকে, কোন ঘটনা না ঘটলে আপনি সব থেকে খুশি হতেন। তিনি বলছেন যে জামাতের সঙ্গে জোটের ইলেকশন না হলে সব থেকে খুশি হতেন। অর্থাৎ জামাত জোটে ইলেকশন করাটা, এই সিদ্ধান্ত এনসিপির, এটাও যে ভুল সেটাও অকপটে তিনি স্বীকার করছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল রাজনীতিতে আপনার অনুপ্রেরণা কি ওসমান হাদি? তিনি বলছেন যে না, আমার অনুপ্রেরণা ওসমান হাদি না। তিনি বলছেন যে জিয়াউর রহমান আমার আদর্শ, তাকে পড়ে তাকে জেনেই আমি রাজনীতি শিখেছি, রাজনীতিতে এসেছি। এখানে একটা প্রশ্ন করা যেতেই পারে যে হান্নান মাসুদ কি পরবর্তী অপশন খোলা রাখছেন, যদি কোনো দিন কখনো বিপদে পড়েন তাহলে যেন বিএনপিতে আসা যায়, সেই ব্যাপারগুলো মাথায় আছে, মাথায় কাজ করছে তার? তাকে প্রশ্ন করা হয়েছে যে 2 বছর আগে যদি ফিরে যেতেন, আপনাকে যদি 2 বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে পারতো, তাহলে আপনি কি করতেন, কোন কাজটা গুরুত্বপূর্ণ মনে করতেন? তিনি বলছেন যে ইউনূস সরকারে এনসিপিকে যেতে দিতাম না। একেবারে সরাসরি কিন্তু এই ল্যাঙ্গুয়েজে বলেছেন যে ইউনূস সরকারে এনসিপিকে যেতে দিতাম না। উপস্থাপক পাল্টা প্রশ্ন করেছেন ইউনূস সরকারে কি এনসিপি ছিল? তখন বলছে না, মানে জুলাই আন্দোলনের নেতারা তো ছিল, তাদেরকে যেতে দিতাম না। তার মানে হচ্ছে ইউনূস সরকারে যে এনসিপি ছিল এবং ইউনূস সরকারটা যে এনসিপির সরকার, সেটা তিনি এই পডকাস্টে স্বীকার করে নিলেন। তাকে প্রশ্ন করা হয়েছে যে এখনও কি হুমকি পান? তিনি একেবারে অকপটে বলছেন আজকেই যখন এখানে আসছিলাম তখন ফার্ম গেটে আমি গাড়ির সামনে বসেছিলাম, একটা হকার, মানে গাড়ি একটু মানে জ্যামে আটকাচ্ছিল, একটা হকার সামনে এসে আমাকে ইশারা করে, এরকম ইশারা করে, গলাতে এরকম ইশারা করে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এটা প্রতিনিয়তই হয়। তার মানে হচ্ছে যে ঢাকা শহরের হকাররাও তাদেরকে ডিজোন করতে শুরু করেছে। এই ঘটনাটা তারই একটা প্রমাণ দিচ্ছে। এই ঘটনাটা তিনি না বললেও পারতেন কৌশলে, এটা তার দলের জন্য একটা বড় ক্ষতির কারণ হলো। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের এই যে জুলাই পদযাত্রা হচ্ছে, বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে যে কোনো লোকজন হচ্ছে না, মানে সমর্থন খুবই কম, এটা কেন হচ্ছে? তিনি বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই দলগুলোর পরে আমাদেরই তো সব থেকে বেশি লোক হয়। এবং আওয়ামী লীগ নিয়ে তিনি এই অংশে বেশ খানিকটা সময় ধরে কথা বলেছেন। 47-এর আওয়ামী লীগের জন্ম, এটে সব থেকে পুরাতন দল, এই ব্যাপারগুলো বলছেন। তার মানে তিনি এখনও বিশ্বাস করেন যে এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে এবং সেই অস্তিত্ব শীর্ষ পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপির যে শেয়ানে লড়াইয়ের যে দুই দল, সেই দুই দলকে এখনও প্রধান দল যে তিনি মনে করেন এবং তারপরে জামাতকে মনে করেন, এটা তিনি অকপটে স্বীকার করে নিলেন। 2036 সালে এনসিপি সরকারে যাবে সেই ঘোষণা তিনি দিয়েছেন। 2036, এটা 2026, 2036 মানে 26, 31, 36, মানে মাঝখানে একটা ইলেকশন, তারপরের ইলেকশনে 2036 সালে এনসিপি সরকার গঠন করবে, এই ঘোষণা দিয়েছেন। এখানে একটা সম্পূরক প্রশ্ন করে রাখাই যায়, 2036 সালে এনসিপি বলে কোনো দল বাংলাদেশে আদৌ থাকবে কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ এনসিপি জন্মের পরে যে সকল বিতর্কের কাজ তারা করেছেন, এবং তার কথাই যদি বলা যায় যে মাঝপথ থেকে তিনি ফেরি ঘুরিয়ে নিয়ে আসছেন, এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে না এবং এটাকে জনগণ সমর্থন দিতে পারে না। তাকে বলা হয়েছিল রাজনীতিতে অপছন্দ করেন এবং শত্রু বা প্রতিদ্বন্দ্বী ভাবেন কাকে? তিনি বলছেন যে শেখ হাসিনা। মানে রাজনীতিতে মানে শত্রু ভাবেন এবং অপছন্দ করেন শেখ হাসিনা। শেখ হাসিনার অস্তিত্ব এখনও তাদের মধ্যে থেকে যাচ্ছে না। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে, যে কোনো অপশনে শেখ হাসিনা তাদের ভাবনায়, চিন্তায়, শয়নে, স্বপনে লেগেই আছেন। শেখ হাসিনা একটা জুজুর ভয় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য, এবং সাম্প্রতিক শেখ হাসিনার ফেরার ঘোষণাটা আরও বেশি করে বোধহয় শেখ হাসিনাকে স্মরণ করাতে চাইছে। কারণ এই জায়গায় মানে রাজনীতিতে অপছন্দ করেন, শত্রু বা প্রতিদ্বন্দ্বী, এই ব্যাপারগুলোতে শেখ হাসিনার নাম আসবে কেন? আসার তো কথা না, যে শেখ হাসিনাকে আপনি পাত্তাই দেন না। জুলাইয়ে সব থেকে বড় ভুল, জুলাই আন্দোলনে সব থেকে বড় ভুল, 2024-এর 5 আগস্টে যে আন্দোলনের পরিসমাপ্তি হলো, সেখানে সব থেকে বড় ভুল কোনটা তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন যে 5 আগস্ট চ্যানেল 24-এ যাওয়া, এটা সব থেকে বড় ভুল, এবং ওই একটি ভুল থেকেই পরবর্তী এত ভুলের জন্ম হয়েছে। ওই ভুলটা যদি আমরা না করতাম, তাহলে পরবর্তীতে অনেক ভুল থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারতাম।
শেষ বেলায় আসি, শেষ কথায় এমপি হিসেবে যে 1,73,000 টাকা বেতন পান, এটা তিনি একেবারে ওপেনলি বলেছেন যে এমপি হিসেবে 1,73,000 টাকা যেটা বেতন পান এটাতে তার হয় না। হয় না কেন? বলছেন যে যার মানে গাড়ি আছে, তার গাড়ির তেল এবং ড্রাইভার রাখা এটা মিলিয়ে তো প্রায় মানে 80 থেকে 1 লাখ টাকা শেষ হয়ে যায়। আর যার গাড়ি নাই, আমাদের মতো যাদের গাড়ি নাই, তারা ভাড়া গাড়ি যারা চালায় তাদের তো ওই 1,73,000 টাকার মধ্যে 1.5 লাখ টাকার বেশি গাড়ির পিছনেই যাবে। তাহলে বাকি জীবন চলবে কি দিয়ে? মানে একজন এমপিকে 1,73,000 টাকা মানে তার সম্মানই দেওয়া হচ্ছে। এর পাশাপাশি তার অনেক সুযোগ সুবিধা রয়েছে, অনেক সুযোগ সুবিধা। একটা ভিডিওতেই আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম যে একজন সংসদ সদস্য সব মিলিয়ে কত সুযোগ সুবিধা পায়, এবং সেই সুযোগ সুবিধাগুলো ইকুয়েশন করে আমরা দেখিয়েছিলাম প্রায় 6 থেকে 7 লাখ টাকা প্রতি মাসে এই স্যালারি সহ সর্বমোট সুযোগ সুবিধা পান। এতে তার হচ্ছে না, এবং তিনি বলছেন যে এটা একটা বৈষম্য। তিনি বলছেন যে সচিব, তিনি এমপির নিচে, অথচ সচিব যে সুযোগ সুবিধা পায়, গাড়ি পায়, বডিগার্ড পায়, এটা পায়, ওটা পায়, সেটা পায় না। এমনকি ইওনও বডিগার্ড পায়, গাড়ি পায়, এটা পায়, ওটাকে পায়, আমরা পাই না। তার মানে হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার কথা বলে নিজেদের আরাম আয়েশ কিভাবে হবে, নিজেদের স্যালারি কিভাবে বাড়বে, নিজেরা কিভাবে সরকারি গাড়ি, সরকারি তেল, এটা ওটা উপভোগ করবে, সেই বন্দোবস্ত করতে তারা ব্যস্ত, যেটা সংসদেও তারা একাধিকবার এটা নিয়ে কথা বলেছে। এবং তাদের জোটের প্রধান দল জামাতের এমপি তো বলেইছেন যে তার ফ্ল্যাটে পর্দা, ওভেন, ওয়াশিং মেশিন এগুলো দিতে হবে। এই যে ব্যক্তিগত চাহিদা, এই ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য, একটা রাজকীয় জীবনযাপনের করার জন্যই যে তারা এমপি হয়েছেন, সেটা এখন তারা তাদের কর্মে, কথায়, সব কিছুতেই বুঝিয়ে দিচ্ছেন, যেটা কোনোভাবেই রাজনৈতিক ভাষায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে না। এবং এই হতে পারে না যে এই কারণেই 2036 সালে যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সেটা একটা অলীক স্বপ্ন হয়েই থাকবে বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।